একদিকে যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার দাবিতে উত্তাল ভারতবর্ষ, ঠিক তেমনি অন্যদিকে দেশের কারখানা ও শিল্পাঞ্চলগুলিতে ক্রমশ জোরালো হয়ে উঠছে শ্রমিক আন্দোলন। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং শোষণের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে ক্রমেই যুক্ত হচ্ছে কমিউনিস্ট নেতৃত্ব। কিন্তু ব্রিটিশ সরকারের কাছে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হয়ে উঠেছিল আর একটি শক্তি, কমিউনিস্ট আন্দোলন। শ্রমিকদের সংগঠিত করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে এসেছিল একদল কমিউনিস্ট ও শ্রমিক নেতা। এমতো অবস্থায় ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল এই আন্দোলন যদি আরো শক্তিশালী হয় তাহলে শুধু শ্রমিক অসন্তোষী নয়, ব্রিটিশ শাসনের ভিত্তি ও প্রশ্নের মুখে পড়তে পারে। আর সেই আশঙ্কা থেকেই শুরু হয় ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মামলা করা হয়েছিল, কারাই বা ছিলেন অভিযুক্ত, আর শেষ পর্যন্ত এই মামলার ফলই বা কি হয়েছিল? চলো আজকের ভিডিওতে ধাপে ধাপে জেনে নেওয়া যাক প্রতিটি প্রশ্নের উত্তর। আজকে আমাদের আলোচনার বিষয় মিরাট ষড়যন্ত্র মামলা। মিরাট ষড়যন্ত্র মামলা হঠাৎ করে শুরু হয়নি। এর পিছনে ছিল ভারতের শ্রমিক আন্দোলন এবং কমিউনিস্ট ভাবধারার ক্রমবর্ধমান প্রভাব। 19 শতকের শেষ ভাগ থেকে ভারতে ধীরে ধীরে শিল্পের প্রসার ঘটতে শুরু করে। কলকারখানা বাড়ে, রেলপথ বাড়ে, আর সেই সঙ্গেই ভারতের শিল্পের প্রসারের মধ্য দিয়ে গড়ে উঠেছিল একটি নতুন শ্রমিক শ্রেণী। দীর্ঘ কর্মঘণ্টা, কম মজুরি এবং মালিক পক্ষের নানা শোষণের কারণে শ্রমিকদের মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়তে থাকে। এইরূপ পরিস্থিতিতে শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে কমিউনিস্ট নেতাদের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধীরে ধীরে শ্রমিক আন্দোলন আর শুধুমাত্র মজুরি বা কাজের সময়ের দাবিতে সীমাবদ্ধ থাকলো না, এর সঙ্গে যুক্ত হতে শুরু করলো ব্রিটিশ বিরোধী রাজনীতি। আর এরই ফলশ্রুতি হিসাবে 1928 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করে। শ্রমিকদের একটি অংশের মধ্যে তখন শুধু সংস্কারের দাবি নয়, পূর্ণ স্বাধীনতার দাবিও জোরালো হয়ে উঠেছিল। ব্রিটিশ সরকার এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখতে শুরু করে। সরকার বুঝতে পারে শ্রমিক আন্দোলন যদি জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমত অবস্থায় তড়িঘড়ি শ্রমিক আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে। শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণ করতে ব্রিটিশ সরকার 1929 সালে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউট বিল। একদিকে পাবলিক সেফটি বিলের মাধ্যমে সরকার কমিউনিস্ট ও বিপ্লবী কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ বাড়াতে চেয়েছিল, আবার অন্যদিকে ট্রেড ডিসপিউট বিলের মাধ্যমে শ্রমিক আন্দোলন ও ধর্মঘট নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। কিন্তু কমিউনিস্ট নেতারা এই সরকারি নীতির তীব্র বিরোধিতা করেন, ফলে ব্রিটিশ সরকারের সন্দেহ আরো বেড়ে যায়। সরকার মনে করতে শুরু করে শ্রমিক আন্দোলনের আড়ালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলন তৈরি করা হচ্ছে। এরূপ পরিস্থিতিতে 1929 সালের 20 মার্চ ভারতের বিভিন্ন স্থান থেকে বহু কমিউনিস্ট ও শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয় এবং মোট 33 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বিচার হয় উত্তরপ্রদেশের মিরাটে, আর সেই কারণেই ইতিহাসে এটি পরিচিত হয় মিরাট ষড়যন্ত্র মামলা নামে। এখন দেখে নেওয়া যাক কারা ছিলেন এই মামলার অভিযুক্ত। এই মামলায় ভারতীয় ও ব্রিটিশ উভয় ধরনের কমিউনিস্ট নেতাই অভিযুক্ত ছিলেন। ভারতীয় অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুজাফফর আহমেদ, ধরণী গোস্বামী, গোপাল বসাক ও রাধারমন মিত্র সহ প্রমুখ কমিউনিস্ট নেতা। এছাড়াও 3 জন ব্রিটিশ কমিউনিস্ট নেতাকে অভিযুক্ত করা হয়েছিল, যারা হলেন ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি এবং লেস্টার হাচিনসন। এখন প্রশ্ন হলো, এই নেতাদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের অভিযোগ কি ছিল? তারা নাকি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ভারতে কমিউনিস্ট আন্দোলনকে সংগঠিত করার মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে চাইছে। সরকার আরো অভিযোগ করেছিল আন্তর্জাতিক কমিউনিস্ট সংগঠন কমিন্টনের সঙ্গে যোগাযোগ রেখে ভারতে কমিউনিস্ট আন্দোলনের বিস্তার করা হচ্ছে। অর্থাৎ ব্রিটিশ সরকারের চোখে এটি শুধুমাত্র শ্রমিক আন্দোলন ছিল না, বরং এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে একটি রাজনৈতিক ষড়যন্ত্র। মিরাট ষড়যন্ত্র মামলা ছিল দীর্ঘ ও ঐতিহাসিক একটি বিচার। প্রায় 4 বছর ধরে এই মামলা চলে। 1929 সালে শুরু হওয়া এই মামলার রায় প্রকাশিত হয় 1933 সালের 3 আগস্ট।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো ব্রিটিশ সরকার যে উদ্দেশ্যে এই মামলা করেছিল তার ফল সম্পূর্ণভাবে তাদের প্রত্যাশামত হয়নি। মামলার রায়ে বহু অভিযুক্তকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেয়া হয়। কমিউনিস্ট ও শ্রমিক আন্দোলনের উপর ব্রিটিশ সরকারের দমন নীতি আরো কঠোর হয়ে ওঠে। পরবর্তীকালে 1934 সালে কমিউনিস্ট পার্টি ও তার বিভিন্ন গণসংগঠনের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়। অর্থাৎ সাংগঠনিকভাবে কমিউনিস্ট আন্দোলন বড় ধরনের ধাক্কা খায়। কিন্তু এখানেই আসে এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ব্রিটিশ সরকার চেয়েছিল কমিউনিস্ট আন্দোলনকে দমন করতে, কিন্তু মিরাটের আদালতই হয়ে উঠল কমিউনিস্ট নেতাদের বক্তব্য প্রচারের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আদালতে দাঁড়িয়ে অভিযুক্ত নেতারা নিজেদের রাজনৈতিক মতাদর্শ এবং শ্রমিকদের অধিকার সম্পর্কে বক্তব্য রাখার সুযোগ পান। সেই বক্তব্য সংবাদপত্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে থাকে। ফলে বহু মানুষ প্রথমবারের মতো কমিউনিস্ট ও সমাজতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হন। অর্থাৎ যে মামলা কমিউনিস্ট আন্দোলনকে দমন করার জন্য করা হয়েছিল সেটিই কোথাও না কোথাও পরোক্ষভাবে সেই মতাদর্শের প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল। এবার দেখা যাক মিরাট ষড়যন্ত্র মামলার গুরুত্ব কি ছিল। প্রথমত, এই মামলা দেখিয়ে দেয় যে ব্রিটিশ সরকার কমিউনিস্ট ও শ্রমিক আন্দোলনের ক্রমবর্ধমান প্রভাবকে কতটা গুরুত্বের সঙ্গে দেখেছিল। দ্বিতীয়ত, মামলার মাধ্যমে কমিউনিস্ট নেতারা তাদের রাজনৈতিক মতাদর্শ দেশবাসীর সামনে তুলে ধরার সুযোগ পেয়েছিল। তৃতীয়ত, এই মামলার খবর ও বিচার প্রক্রিয়া সংবাদপত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভারতের সমাজতান্ত্রিক ও বামপন্থী চিন্তার প্রসারে সহায়তা হয়েছিল। চতুর্থত, অনেক তরুণ ও রাজনৈতিক কর্মী পরবর্তীকালে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। পঞ্চমত, এই মামলা ভারতের স্বাধীনতা আন্দোলনের শ্রমিক আন্দোলন ও বামপন্থী রাজনীতির গুরুত্বকে আরো স্পষ্ট করে তুলেছিল।